হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে লখনৌ জুড়ে ফ্লেক্স হোর্ডিং পড়েছে এবং সেখানে লেখা রয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারা প্রচার, যে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ এরকম একটি নামে। তারা লিখেছেন যে হুমায়ুন হাম আয়েঙ্গে, বাবরি ফির গিরায়েঙ্গে। 10ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ চলো। দেখুন, অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার সময় এদের কুযুক্তি ছিল যে ঠিক ওইখানেই একদম ল্যাটিচিউড লঙ্গিচিউড মেনে ওরা আবিষ্কার করেছিল যে ঠিক ওইখানেই মানে লেবার রুমে রামের ডেলিভারি হয়েছিল। সুতরাং রামচন্দ্র যেহেতু ঠিক ওই স্পটেই জন্মেছিলেন এবং সেখানে পরবর্তীকালে বাবর নাকি কোনো একটা রাম মন্দিরকে ভেঙে ফেলে এই বাবরি মসজিদ তৈরি করেছে, অতএব এটাকে ভেঙে ফেলতে হবে। যদিও কোর্টের রায় প্রমাণিত যে ওখানে আদৌ কোনো কালে কোনো রাম মন্দির ছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, সুপ্রিম কোর্টের রায়তেই এটা আছে। এনিওয়ে, কিন্তু তখন কুযুক্তিটা এটা ছিল। এবার কোনো কারণে কি রামের জন্মস্থান অযোধ্যা থেকে বেলডাঙায় শিফট করেছে? আমি যদি ধরে নিই যে সত্যি তর্কের খাতিরে যদি ধরে নিই যে রামচন্দ্র ঠিক ওখানে জন্মেছিলেন বলে ওইখানে মসজিদটা ভাঙার দরকার হয়েছিল, রামচন্দ্র তো বেলডাঙায় জন্মাননি, তাহলে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক কি বেলডাঙায় রামশ্যাম যদুমধু যে নামে মসজিদ তৈরি হোক না কেন, সেইটাকে হঠাৎ করে পশ্চিমবাংলায় উড়ে এসে জুড়ে বসে ওটাকে ভাঙার হুমকি দিচ্ছে কেন? এই হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ রাজনীতির সাথে কোনো কালেই আমরা সম্মত নই, ইন দ্য সেন্স যে আমরা কখনো মনে করি না মসজিদ তৈরি করাটা কোনো রাজনীতির ইস্যু হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলা এসে তারা এখানে মন্দির মসজিদের রাজনীতি করবে, অশান্তি করবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখব? যারা এই সমস্ত হুমকি দিচ্ছে, উত্তরপ্রদেশের দেওয়ালে এইসব বলে পোস্টার লাগাচ্ছেন লাগান, পশ্চিমবাংলাতে যদি ঢুকে এখানে হিন্দু মুসলমান এই মন্দির ভাঙা মসজিদ ভাঙা রাজনীতি করতে এসছেন, তাহলে মন্দির মসজিদ ভাঙবে কিনা জানি না, কিন্তু আপনাদের হাত পা ভেঙে আপনাদেরকে উত্তরপ্রদেশে ফেরত পাঠানো হবে। প্রধানমন্ত্রী রানাঘাটের সভা থেকে নদিয়ার ফুলিয়ার তাঁতের কথা বলেছিলেন, আবার সিঙ্গুর থেকে হুগলির যে ধনেখালির কথা সেই তাঁতের কথা বলেছিলেন। এবার আজকে দেখা গেল রাজ্য সভাপতি বিজেপির তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহকে নিয়ে সেখানে গেলেন ফুলিয়াতে এবং সেখানকার তাঁতি শিল্পীদের সঙ্গে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বললেন এবং বললেন রাজ্য তাদের জন্য কিছুই করেনি, কেন্দ্র অনেক কিছু নিয়ে আসবে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে তৃণমূল প্রতিক্রিয়া দিয়েছে, তাদের মতো তাঁতিদের জন্য কেউই করেনি। তো প্রশ্ন হলো যে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই এখন ভোটের প্রাক্কালে এইসব মানুষদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে যে মানে এদের থেকে সার্বিকভাবে যে উন্নয়ন তা তারা করবে। কিন্তু এইখানেই প্রশ্ন, যেটা কি ভোটের জন্য শুধুমাত্র নাকি সার্বিকভাবে উন্নয়নের কথা তারা ভাবছে? দেখুন, বাংলায় যে জায়গাটা তাঁত শিল্পের পুরো যে করিডোরটা রয়েছে, আপনি যদি দেখেন যে বর্ধমানের পূর্বস্থলী থেকে শুরু করে সমুদ্রগড় থেকে শুরু করে নদিয়ার ফুলিয়া থেকে শুরু করে হুগলির ধনেখালি থেকে শুরু করে, মানে একটা বড় অংশ যেখানে কিনা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি তাঁত থেকে শুরু করে এই কাজগুলো হয়। আজ থেকে 15 বছর 20 বছর আগে সেখানকার ছবি ছিল কি ছিল, আজকের ছবি কি? মানে সমুদ্রগড়ের দিকে একটা কথা ছিল, আমরা ছোটোবেলা থেকে শুনতাম, ওখানে যখন যেতাম আমরা, যে সমুদ্রগড়ের বসাকরা যখন বাজার করতে যায় তখন সবচেয়ে দামি মাছটা তারা কেনে। সেই সময় এই সমৃদ্ধিটা এমন পর্যায়ে ছিল, আর এখন তাদেরকেই এখন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হয়। এটা কেন হলো? এটা তো একদিনে হয়নি। বামফ্রন্ট সরকারের সময় তন্তুজোর মাধ্যমে, তন্তুশ্রীর মাধ্যমে, মানে ব্লকে ব্লকে তাঁতিদেরকে নিয়ে, তাঁত শিল্পের কারিগরদেরকে নিয়ে কোঅপারেটিভ করে তারা যে শুধুমাত্র তাদের প্রোডাক্টকে বিক্রি করতেন, সরকার তাদের কাছে কিন্তু তাদেরকে একটা লাভজনক দাম দিয়ে তারা শুধুমাত্র যে বিক্রি করতেন তাই নয়, তার পাশাপাশি সরকার তন্তুশ্রীর মাধ্যমে যে সেটাকে আবার যে গ্রাহকের কাছে বিক্রি করতো, তার যে প্রফিট হতো, সেই প্রফিটের একটা শেয়ার পর্যন্ত এই কোঅপারেটিভগুলো পেতো। এটা ছিল বামফ্রন্ট সরকারের মডেল। আর এই বিজেপির আমলে, তৃণমূলের আমলে কী হয়েছে, গুজরাট থেকে সস্তা দামে, যেটাকে র্যাপিয়ার বলা হয়, অত্যন্ত নিম্নমানের, প্রায় প্লাস্টিকের মতো কোয়ালিটির সুতো, কিন্তু সে অত্যন্ত নিম্নমানের, কিন্তু সেগুলো আবার দামটাও খুব সস্তা হয়। ওই একেবারে নিম্নমানের ওই র্যাপিয়ার কাপড় এসে পশ্চিমবাংলার বাজারকে দখল করে ছেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মোদির রাজ্য থেকে এই থার্ড ক্লাস কোয়ালিটির কাপড় এসে পশ্চিমবাংলার বাজারে দখল নিয়ে নিয়েছে এবং পশ্চিমবাংলার তৈরি হওয়া যে হ্যান্ডলুম সেক্টর, সেখান থেকে উৎপাদিত যে কাপড়, তা কার্যত আজকে বাংলায় আর বিক্রি করার কোনো জায়গা নেই আজকে। এবং তৃণমূল কংগ্রেসের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। এর আগে ওদের এক বস্ত্রমন্ত্রী চুরি করতে গিয়ে জেল কেটেছে। আজকের যে বস্ত্রমন্ত্রী তৃণমূল কংগ্রেসের আমলে স্বপন দেবনাথ, আমি পরিষ্কার এখানে আপনাদের কাছে বলছি, 10,000 টাকা করে সে একটা স্কিম আনলো। প্রথমে কি বললো, 10,000 টাকা করে তাঁত শিল্পীদেরকে ধরে ধরে দেওয়া হবে সরকারের কাছ থেকে। তারপরে কি দেখা গেল, স্বপন দেবনাথের নিজের বেআই, ওনার নিজের ছেলের শ্বশুরমশাইয়ের কাছ থেকে সেইগুলো পশ্চিমবঙ্গ সরকার কিনছে, মানে কার্যত তার মন্ত্রক কিনছে তার বেআইয়ের কাছ থেকে এবং সেইটা একজন কৃষককে দিচ্ছে, তারপর তার কাছ থেকে সেটাকে নিয়ে আবার আরেকজনকে দিচ্ছে, তার কাছ থেকে সেটাকে আবার 5,000-এ নিয়ে 10,000-এর আরেকজনকে দিচ্ছে। এইরকমভাবে কৃষকদেরকে লুট করে স্বপন দেবনাথ এবং তার বেআই মিলে পশ্চিমবঙ্গ সরকারকে মাঝখানে রেখে এই 2 নম্বরই ব্যবসা করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার তাঁত শিল্পীদের অবস্থা। আপনারা গোটা, মানে বাংলার যে তাঁতের যে করিডোরটা রয়েছে, 15 বছর আগে সেখানকার ছবি যারা দেখেছে আর আজকের ছবি যারা দেখেছে, তারা জানে কিভাবে এই গোটা এলাকাকে এবং এই পেশার সঙ্গে জড়িত মানুষকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর মোদির আমলে।
স্থির বেতনে নিয়োগ বাতিল করে নিয়মিত বেতনে নিয়োগ চালু করার জন্য 4ঠা জানুয়ারি যে ত্রিপুরা উচ্চ আদালতের দেওয়া রায়, সেটাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টের রায় কার্যকর না করে সুপ্রিম কোর্টে এসএলপি করল রাজ্য। এখানেই কর্মচারীরা বলছেন যে এই যে বিপুল আর্থিক দায়ভার তা বহনের হাত থেকে রক্ষা পেতেই সরকার এরকম পদক্ষেপ নিয়েছে। দেখুন, ত্রিপুরাতে বিজেপি মানে সত্যি সত্যি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের যদি কোনো জেরক্স কপি বলে কিছু থেকে থাকে তা হচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার। ত্রিপুরার এই বিজেপি সরকার বামফ্রন্ট সরকারের সময়, তখন বিজেপি পার্টি বামফ্রন্টের সময় তাদের সমালোচনা ছিল যে বামফ্রন্ট কেন এরকমভাবে মানে যাকে বলে ওই স্থায়ী বেতনের প্রথম 5 বছর চাকরিতে স্থায়ী বেতনের বন্দোবস্ত রেখেছে, এবং এটা ওদের একদম ম্যানিফেস্টোয় ছিল, ওদের একবারে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা আসলে স্থায়ী বেতন সিস্টেম তুলে দেবো ত্রিপুরা থেকে, এবং আমরা রেগুলার স্যালারি সিস্টেমে প্রথম দিন থেকে আমরা চলে যাব। আজকে কার্যত 10 বছর প্রায় হতে চলেছে, 8 বছর হয়ে গেছে ত্রিপুরায় বিজেপি সরকারের। ওদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেইটাকে পূরণ করার বদলে তার বিরুদ্ধে যখন শ্রমিক কর্মচারীরা লড়াই করে আদালত থেকে একটা রায় নিয়ে এসছে, তখন তার বিরুদ্ধে তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। ঠিক পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 9 বছর ধরে সরকারি কর্মচারীদেরকে ডিএ না দেওয়ার জন্য এই কোর্ট থেকে সেই কোর্ট, সেই কোর্ট থেকে ওই কোর্ট করে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, গিয়ে গালে চড় খেয়েছেন। কদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডিএ ওনাকে দিতে হবে। ঠিক এক জিনিস ত্রিপুরা শ্রমিক কর্মচারীদের সঙ্গে বিজেপি সরকার করছে। এটা আবার পশ্চিমবাংলায় এসে ডিএ নিয়ে বড় বড় কথা বলে। এই ত্রিপুরাতে আমরা দেখেছিলাম 2018-এর আগে ওরা বলেছিল 10,000 যে শিক্ষক বামফ্রন্টের আমলে তাদের নিয়োগ চলে গেছিল পদ্ধতিগত ত্রুটির জন্য, তৃণমূলের এই চুরি দুর্নীতির জন্য নয়, পদ্ধতিগত ত্রুটির জন্য বলেছিল। হেমন্ত বিশ্ব শর্মা গিয়ে বলে এসেছিল, বিপ্লব দেবরা তখন বলেছিলেন প্রত্যেকের নিয়োগ আমরা যেদিন সরকারে আসবো 1 মাসের মধ্যে প্রত্যেকের নিয়োগ হবে। আজকে 8 বছর কেটে গেল, তারা যতবার নিয়োগ চাওয়ার জন্য রাস্তায় নেমেছেন মানে অমানুষের মতো, পশুর মতো তাদেরকে মেরে রক্তাক্ত করেছে ত্রিপুরার বিজেপি সরকার। অর্থাৎ 2018-এর আগে এদের ম্যানিফেস্টোর বলা প্রতিটা কথা আজকে ত্রিপুরার মাটিতে পরিহাসে পরিণত হয়েছে, এবং আমাদের বাংলার মানুষের কাছে আমরা দেখে চমৎকৃত হচ্ছি যে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় যে বরুণ গ্রোভার বলে একজন কমেডিয়ান একবার বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে সুতির শাড়ি পরা নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে নরেন্দ্র মোদী ইন আ কটন শাড়ি। আর এখন এই ত্রিপুরার বিজেপি সরকারকে দেখলে বোঝা যায় ত্রিপুরায় এখন মানিক সাহা মানে কি, ত্রিপুরার মানিক সাহা মানে হচ্ছে পাঞ্জাবি পাজামা পরা মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। অভিযোগ 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের সময় 55 কোটি টাকা বরাদ্দ করে আনএডেড মাদ্রাসাগুলিকে এডেড করার কথা বলেছিলেন, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবাদে থালা বই হাতে ফের রাজপথে মিছিল মাদ্রাসা ঐক্যমঞ্চের। শামিল সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। এর পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ। তোলাবাজি দুর্নীতির প্রসঙ্গও টেনে শাসককে তুলোধনা করেছেন। বলে দিলেন যে মাদ্রাসাগুলোকে আমি রেকগনাইজ করছি। আর আপনার রেকগনিশন ধুয়ে জল খাবে? আপনি শিক্ষকদের মাইনে দেবেন না, বাচ্চাদের মিড ডে মিল দেবেন না, তার অন্য কোনো রকম কোনো পরিকাঠামো দেবেন না, কোনো রকম কোনো সাহায্য করবেন না। আপনি একটা ধর্মসাক্ষী একখানা কাগজে লিখে দিলেন যে আমি রেকগনাইজ করছি। আপনার রেকগনিশন ধুয়ে জল খাবে এরা? সুতরাং এই যে প্রতারণা, এইটা বন্ধ হওয়া দরকার। সুতরাং দেখুন, এইগুলো সমস্ত অজুহাত। এই সরকারের পরিষ্কার পলিসি হচ্ছে তুমি আমার কাছে ভিক্ষের জন্য হাত পাতো, আমি তোমাকে ভরিয়ে দেবো। তোলাবাজি করো, পুকুর ভরাট করো, বেআইনি বিল্ডিং করো, চুরি করো, তোমাকে আমি মানে রসে বসে রাখবো। আর তুমি তোমার অধিকারের জন্য যদি হাত মুষ্টিবদ্ধ করো তাহলে তোমার পিঠের চামড়া তুলে নেবো। 235টি আনএডেড মাদ্রাসার শিক্ষাকর্মী অভিযানে সামিল হন এদিন। এর আগেও একাধিকবার রাজপথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। তবে এখন দেখার ভোটমুখী বঙ্গে আদৌ তাদের দাবি পূরণ হয় কিনা।